বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসির রসায়নের নবম অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে নবম অধ্যায়ের যে ধরনের গাণিতিক সমস্যাগুলো পরীক্ষাতে আসে তার প্রত্যেকটির কমপক্ষে একটি করে উদাহরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি আমরা। 1 নম্বর দেখো, গাণিতিক সমস্যা দেওয়া আছে 1.8 × 10⁻² মোলারিটির HCl দ্রবণের pH কত। আমরা যদি HCl এটাকে দ্রবণে চিন্তা করি, এটি কিন্তু দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন অবস্থায় থাকবে। এখানে হাইড্রোজেন আয়ন কিন্তু একটি আছে, সুতরাং HCl এর যে ঘনমাত্রা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঠিক একই হবে। তাহলে অর্থাৎ এখানে আমাদের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা হবে 1.8 × 10⁻² মোলারিটি। আর চাইছে কি আমাদের pH, তাহলে আমরা লিখি pH ইজ ইকুয়াল হোয়াট। আমরা নিশ্চয় pH এর এই সূত্র জানি। আমরা নিশ্চয় যে pH ইজ ইকুয়াল -log এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এখন যদি আমরা মান বসাই, log হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রা আমাদের দেওয়া আছে 1.8 × 10⁻²। তাহলে আমাদের মান বাড়াবে 1.744। তোমরা জানো pH এর কোনো একক নেই। তাহলে 1 নম্বর গাণিতিক সমস্যার সমাধান হলো pH মান 1.744। এবার আমরা 2 নম্বর গাণিতিক আরেকটি সমস্যার সমাধান দেখতে যাচ্ছি। দেখো দেওয়া আছে আমাদের 2.5 × 10⁻² মোলারিটির সালফিউরিক অ্যাসিড দ্রবণের pH মান কত। এখানে একটু লক্ষ্য করো সালফিউরিক অ্যাসিডের দিকে। এটা দ্রবণে যখন ভাঙবে তখন এটি কি অবস্থায় থাকবে, দেখো এখানে কিন্তু 2টা হাইড্রোজেন আয়ন হবে, কারণ এখানে 2 আছে। এরপরে হচ্ছে সালফেট আয়ন। এখন সালফিউরিক অ্যাসিডের যে ঘনমাত্রা আছে আমাদের, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তার কয় গুণ হবে? দ্বিগুণ হবে। এখানে যদি হাইড্রোজেন 3টি থাকতো তাহলে এই ঘনমাত্রা 3 গুণ হতো। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হলো আমাদের 2.5 × 10⁻² মোলারিটি। একে আমরা কয় দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মান আসবে 5 × 10⁻² মোলারিটি। তাহলে এখানকার আমাদের pH সমান কত? তাহলে আমরা পূর্বের ন্যায় আমরা কি জানি যে pH ইজ ইকুয়াল -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এখন আমরা যদি একটু মান বসে দেই, log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হলে 5 × 10⁻²। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেটর দিয়ে সমাধান করি তাহলে আমরা মান পাবো 1.3। আশা করি এই গাণিতিক সমস্যার সমাধানও তোমরা বুঝতে পেরেছো। এখানে যদি সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে আমাদের ফসফরিক অ্যাসিড থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের হাইড্রোজেন আয়ন ঘনমাত্রার কয় গুণ হতো? 3 গুণ হতো। আশা করি এই ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর একটি গাণিতিক সমস্যার সমাধান করতে যাচ্ছি। দেখো দেওয়া আছে কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত মোল পার লিটার হলে ওই দ্রবণের pH কত। দ্রবণটির প্রকৃতি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে। তোমরা জানো pH মান 0 থেকে 7-এর নিচে হলে সেটা হবে আমাদের অ্যাসিডিক দ্রবণ বা অম্লীয় দ্রবণ। 7 হলে হবে নিরপেক্ষ এবং pH মান 7-এর বেশি হলে সেটা হবে ক্ষারীয়। আমরা এখন এটির গাণিতিক সমস্যার সমাধান করতে যাচ্ছি। দেখো এখানে সরাসরি এরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে রেখেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 3 × 10⁻⁵। এটা হচ্ছে মোল পার লিটার। এখন pHটা আমরা আগে বের করব। pH সমান কত। তাহলে আমরা জানি
আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এখন যদি আমরা মান বসে দিই, দেখো 3 × 10⁻⁻5 এই মান যদি আমরা এখন বসাই এবং আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা মান পাব 4.52। তো 4.52 যেহেতু আমরা মান পেলাম পিএইচের, আমরা বলছি 7-এর কম হলে সেটা হবে অম্লীয়। তাহলে আমাদের যে দ্রবণটা নেওয়া হয়েছে এই দ্রবণটার প্রকৃতি হবে অম্লীয়। যদি 7 পাতাম তাহলে হতো নিরপেক্ষ, 7-এর বেশি হলে আমাদের দ্রবণের প্রকৃতি হতো ক্ষারীয়। আশা করি তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখতে যাচ্ছি। দেখো দেওয়া আছে 0.01 মোলারিটির অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ হিসাব করো। আবার এখানে দেওয়া আছে যে উপরোক্ত ঘনমাত্রা ওই অম্ল বা অ্যাসিডের বিয়োজন মাত্রা 12.5%। তার মানে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের কিন্তু আবার যে ঘনমাত্রা দেওয়া আছে সেটা কিন্তু আবার বলা হচ্ছে যে এটা শতকরা এত % বিয়োজিত হয়। তো আমরা অ্যাসিটিক অ্যাসিড জানি হচ্ছে এটি একটি দুর্বল অ্যাসিড। তো এটা যদি আমাদের জলীয় দ্রবণে ভেঙে যায় তাহলে তৈরি করবে COO আয়ন প্লাস হচ্ছে হাইড্রোজেন আয়ন। এখন একটু লক্ষ্য করো, এখানে এই যে হাইড্রোজেন আয়ন কিন্তু আমাদের একটা আছে, সুতরাং অ্যাসিটিক অ্যাসিডের যে ঘনমাত্রা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঠিক তাই হবে। কিন্তু এখানে আবার বলা আছে যে 12.5% বিয়োজিত হয়। তার মানে এখানকার যে ঘনমাত্রা সেই ঘনমাত্রার মাত্র 12.5% বিয়োজিত হওয়ার কারণে এখানে হাইড্রোজেন আয়ন থাকবে এটা এই ঘনমাত্রা 12.5%। অর্থাৎ আমরা এখানে পাবো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে এই যে 0.01 এর কত %? 12.5%। অর্থাৎ 0.01 ইন্টু 12.5 এর ভাগ হবে আমাদের কত? 100। অর্থাৎ আমাদের যত % বিয়োজিত হবে সেটা আমরা এই যে ঘনমাত্রা দেওয়া আছে তার এর আকারে আসবে। এখানে যদি আমাদের 15% বলতো তাহলে আমরা এত এর 15% লিখতাম। যে পার্সেন্টই বলবে আশা করি সেটি তোমরা বুঝতে পারবে। এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে একটু ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের মান দাঁড়াবে 1.25 ইন্টু 10⁻³ এত কি মোল পার লিটার। এখন আমরা পূর্বের মতোই পিএইচ এর মান বের করব। তাহলে আমরা এখন লিখতে পারি পিএইচ ইজ ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি পূর্বের মতোই আমরা এখন করতে পারবো। আমরা জানি এখানে শুধু পার্থক্য দেখো, আমাদের এই যে বিয়োজন মাত্রা দেওয়া ছিল সেটাই পার্থক্য। তাহলে পিএইচ ইজ ইকুয়াল মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। তাহলে মাইনাস লগ, এবার আমাদের হাইড্রোজেন আয়নের মান কত? 1.25 ইন্টু 10⁻³ এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান দাঁড়াবে 2.903। আশা করি এই গাণিতিক সমস্যার সমাধানটিও তুমি ভালোভাবেই বুঝতে পেরেছ। এবার আমরা 5 নম্বর একটি গাণিতিক সমস্যার সমাধান করতে যাব। দেখো দেওয়া আছে 2 × 10⁻³ মোলারিটির বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ হিসাব করো। দেখো এটা কিন্তু একটা আমাদের ক্ষার দেওয়া আছে, সুতরাং এর পিএইচ মান কিন্তু সরাসরি প্রথমে বের করা যাচ্ছে না। প্রথমে আমাদের পিওএইচ এর মান বের করতে হবে, কারণ এখানে হাইড্রোজেন আয়ন সরাসরি নেই। তাহলে আমরা প্রথমে দেখব যে বেরিয়াম হাইড্রোক্সাইড এটি আমাদের পানিতে ভেঙে গেলে বা দ্রবণে কী আকারে থাকবে? এটা ভেঙে গিয়ে থাকবে বেরিয়াম 2+ আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন থাকবে কয়টি? দেখো এখানে 2 আছে, তার মানে 2টি। এখন দেখো এখানে হাইড্রোজেন আয়ন যেহেতু নেই, এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? এখানে যে মান দেওয়া আছে তার কয় গুণ হবে? দ্বিগুণ, অর্থাৎ 2 × 10⁻³ ইন্টু 2 এত মোলারিটি। তাহলে আমরা এটাকে যদি এখন একটু গুণ করে দিই তাহলে আমাদের মান দাঁড়ায় 4 × 10⁻³ মোলারিটি। তাহলে প্রথমে আমরা বের করব কি? পিওএইচ হোয়াট, তারপর সেখান থেকে আমরা পাবো হচ্ছে পিএইচ এর মান। তাহলে আমরা প্রথমে যদি একটু পিওএইচ
বের করতে চাই, তাহলে আমাদের সমীকরণ কি দাঁড়াবে? আমরা জানি POH ইজ ইকুয়াল মাইনাস লগ, এবার হবে হাইড্রোজেন আয়নের পরিবর্তে হাইড্রোক্সিল আয়ন। তাহলে আমরা একটু মান বসা দেই, মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের মান কত আমাদের? 4 × 10⁻³ এখন এই মান যদি আমরা হিসাব করি, আমাদের POH এর মান বাড়ায় 2.40। তাহলে আমরা এটা POH এর মান পেলাম, কিন্তু আমাদের চাইছে কিন্তু PH। যদি POH চাইতো তাহলে আমাদের এটি গাণিতিক সমস্যার সমাধান হয়ে যেত। এখন PH এর মান বের করব। আমাদের নিশ্চয়ই তোমরা জানো একটা সমীকরণ আছে, আবার আমরা জানি সেটা কি, যে PH প্লাস হলো POH সমান সমান হচ্ছে 14। এই সমীকরণ নিশ্চয়ই তোমাদের জানা আছে। তাহলে আমরা এখন বের করি, অর্থাৎ PH সমান সমান কি হচ্ছে? 14 বিয়োগ হচ্ছে POH। তাহলে 14 বিয়োগ POH এর মান পেলাম কত? 2.40। এটাকে যদি আমরা এখন বিয়োগ করি তাহলে আমাদের মান বাড়ায় 11.60। আশা করি এই গাণিতিক সমস্যার সমাধানটিও তুমি ভালোভাবেই বুঝতে পেরেছ। এবার আমরা 6 নম্বর একটি গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে একটি নমুনা দ্রবণের আমাদের HCl এর pH মানই দেওয়া আছে, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। এবার কিন্তু একটু উল্টা কাজ, pH এর মান দেওয়া আছে আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলেছে। তার মানে আমরা এখানে দেখো যে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে আমাদের? এখানে pH সমান সমান দেওয়া আছে 3। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা বের করব সমান সমান হোয়াট। এখন আমরা কি জানি যে PH ইজ ইকুয়াল মাইনাস লগ, এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে বা আমরা যেহেতু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করব, পুরোটা আমরা বামে নিয়ে আসলাম, মাইনাস লগ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল হচ্ছে PH। এখন যেহেতু আমরা হাইড্রোজেন আয়নের মানটা বের করব, তাহলে আমরা হাইড্রোজেন আয়নটাকে একটু বামে রাখতে চাই। বামে রাখলে যে কাজটা হবে আমাদের, এই যে লগের কারণে এখানে আমাদের আসবে হচ্ছে 10, এই যে মাইনাসটা যখন এই পাশে যাবে ওপরে হবে পাওয়ার আকারে এবং তার সাথে থাকবে PH। তাহলে এখন যদি আমি 10 PH এর মানটা আমরা একটু বসাই দেই, PH এর মান কত? এখানে মাইনাস, PH এর মান হচ্ছে 3। এটার একক কি দাঁড়াবে? যেহেতু আমাদের হাইড্রোজেন আয়ন, এর একক মোলারিটিও লিখতে পারি অথবা মোল পার লিটারও লিখতে পারি। এটি হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। চলো আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখি। 7 নাম্বার দেওয়া আছে একটি নমুনা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH দেওয়া আছে 1। এই দ্রবণে OH আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় করতে বলছে আমাদের। যেহেতু এটি একটা আমাদের ক্ষার, সুতরাং আমাদের PH এর মান দেওয়া থাকলে এখান থেকে আগে POH এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে একটু দেখি যে আমরা জানি যে PH এবং POH সমান সমান হচ্ছে 14। তাহলে এখানে যদি আমরা POH ইজ ইকুয়াল 14 বিয়োগ হচ্ছে PH, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 14 বিয়োগ এখানে PH এর মান দেওয়া আছে কত? 1, সেটাকে আমরা বাদ দিলে POH পাচ্ছি আমরা হচ্ছে 13। এখন আমরা পূর্বের নিয়মে, অর্থাৎ আমরা যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করলাম সেই নিয়মে আমরা এই গাণিতিক সমস্যার এখন সমাধান করব। তো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটি কিন্তু ভেঙে গেলে তৈরি হয় দ্রবণের সোডিয়াম আয়ন এবং কি আয়ন? হাইড্রোক্সিল আয়ন। এখন চিন্তা করো এখানে আমরা দেওয়া আছে কিসের মান? POH এর মান আমাদের দেওয়া আছে বা পাইলাম আমরা হিসাব করে 13। তাহলে আমরা এখন কি করতে পারি, যে আমরা জানি কি জানি পূর্বের মতোই, যে POH ইজ ইকুয়াল মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন। এখন আমরা পূর্বের মতোই যদি গাণিতিক সমস্যার সমাধান করতে চাই, যে মাইনাস লগ এই যে হাইড্রোক্সিল আয়ন সমান সমান আমরা লিখতে পারি POH। তাহলে বা আমরা যদি হাইড্রোক্সিল আয়নটা এখানে রেখে দেই, তাহলে লগ গেলে ওখানে এন্টি লগের কারণে 10 হয়ে যাবে,
আগের মতোই মাইনাসটা উপরে উঠে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি POH। তাহলে একটু মান বসাই আমরা 10 টু দি পাওয়ার POH এর মান আমরা কত পেয়েছি 13। তো এটা যেহেতু আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, সুতরাং এর একক হবে মোলারিটি অথবা মোল পার লিটার। আশা করি এই গাণিতিক সমস্যার সমাধানটিও তুমি ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।